গ্রামের নাম যাদবপুর। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক ছিমছাম পল্লী। সেখানকার অধিকাংশ মানুষই চাষবাস বা মাছ ধরার কাজ করেন। যাদবপুরের দক্ষিণ প্রান্তে ধান ক্ষেত আর কাঁটা বনের মাঝে একটি পরিত্যক্ত পুকুর ছিল। কামিনীর পুকুর বলে ডাকে সবাই। পুকুরের ধারে এক পুরনো বটগাছ, তার নিচে একটা ভাঙা মন্দিরের মতো জায়গা। কেউ ওই পথে রাতে যেতে চায় না। আমার নাম রাহুল, কলকাতার বাসিন্দা, পেশায় স্থপতি। গ্রামের বাড়ি যাদবপুরেই। মা বাবা থাকেন শহরে, কিন্তু দিদিমা তখনও গ্রামের পুরনো বাড়িতে থাকেন। ২০১৭ সালের শ্রাবণ মাস, ভরা বর্ষা। কলকাতায় অফিসের চাপে অবসাদ এসেছিল, তাই দুদিনের ছুটি নিয়ে গ্রামে এলাম দিদিমার কাছে। প্রথম দিন বৃষ্টি নামল বিকেল থেকেই। বাদল ঝোড়ো হাওয়া, টিনের চালে বৃষ্টির ঠকঠক শব্দ। পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মন ভিজিয়ে দিচ্ছিলাম। দিদিমা এলেন গরম চা আর মুড়কি হাতে। সঙ্গে এনে দিলেন এলাচি পান। দেখিস রে রাহুল, আজ রাতে খুব জোরে বৃষ্টি হবে। তোর না দরকার হলে বাইরে যাস না। কেন দিদিমা? বর্ষার রাত তো উপভোগ করতে ইচ্ছে করছে। দিদিমা একটু থমকে গেলেন, তারপর বয়সের ভাঁজে ভাঁজে উদ্বেগ মেখে বললেন, আজ শ্রাবণী পূর্ণিমার আগের রাত। ওই পুকুর পাড়ের ভূতের জ্বালায় কত লোক আছে জানিস? কামিনীর আত্মা আজ রাতে ওয়াক ওয়াক করে বেড়ায়। নামটা পুরনো হলেও শুনেছিলাম শৈশবে। কামিনী দাস প্রায় ৪ দশক আগে যাদবপুরের জমিদার পুত্র তরুণ বোসের প্রেমিকা ছিল। তরুণের বিয়ে ঠিক হয় অন্য এক অভিজাত বাড়ির মেয়ের সঙ্গে। শুনলাম বিয়ের আগের রাতে কামিনী এই পুকুরেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তখন চৈত্রের শুক্লপক্ষ, কিন্তু আষাঢ়ের বৃষ্টির মতো জল নামে, কথিত আছে। সেই থেকে ওই পুকুর চিরকাল অশান্ত। আমি হেসে বললাম, দিদিমা, এত আধুনিক যুগেও ভূতে বিশ্বাস? দিদিমা রাগ করে চলে গেলেন। না খেয়ে দিন যেন এক রাতে শেষ না হয়, সেটা বোঝানোর জন্য। রাত 10টা নাগাদ বৃষ্টি কিছু কমল, কিন্তু অন্ধকার অনেক গভীর। বিদ্যুৎ নেই। বাতি জ্বালিয়ে আমি বই পড়ছিলাম, 2 স্টেটস চেতন ভাগাত। হঠাৎ মনে হলো একটা আওয়াজ আসছে, যেন কেউ কাঁদছে। কোনাকুনি গলির দিক থেকে না, ওটা আসছে পুকুর পাড়ের দিক থেকে। প্রথমে ভাবলাম বৃষ্টির জল বটগাছের ফাঁকে ফাঁকে শব্দ করছে, কিন্তু পরক্ষণে পরিষ্কার শুনলাম নারী কণ্ঠে ডাকাডাকি, কে আছিস রে? কেউ আছে? আমায় ওপার করবি? লেপের মধ্যে লুকিয়ে পড়লাম। বুকে দড়াম দড়াম শব্দ, হয়তো কল্পনা। আমি সায়েন্স মাইন্ডের ছেলে, বিশ্বাস করি না, তবুও শুনতে পাচ্ছিলাম আর্তনাদ, কান্না, তারপর হঠাৎ থেমে যাওয়া। অমাবস্যা নয়, কিন্তু মেঘে ঢাকা আকাশে চাঁদ নেই। তবু আমার মোবাইলের টর্চ জ্বালিয়ে বারান্দায় পা দিলাম। বৃষ্টি তখন ঝিরিঝিরি। সামনে ধান ক্ষেত, পার হয়ে কাঁটা বনের ওপারে পুরনো পুকুর। পুকুরের দিকে তাকাতেই টর্চের আলোয় দেখলাম একটা সাদা শাড়ি পরা লম্বা কেশী নারী ভিজছে বৃষ্টিতে, পা জলে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে ডাকছে। আমি চিৎকার না করে কোনো মতে ধৈর্য ধরে ফিরে এলাম।
ভাবলাম স্নায়বিক দুর্বলতা। রাতে দিদিমাকে কিছু বললাম না, কিন্তু ঘুম পাচ্ছিল না। রাত 1টা নাগাদ মনে হলো কেউ আঙুল দিয়ে জানালায় কড়া নাড়ছে, টক টক টক। সেই ভিজে নারীর অবয়ব জানালার ফাঁকে হাজির, দাঁত বেরোনো হাসি, চোখের মণির বদলে কেবল সাদা সাদা ডানা। থরথর করে কাঁপছে, কিন্তু কি এক মানসিক টান, যেন স্বপ্নে সব দেখছি। নারী আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে কিট্টু খেলার ছন্দে বলল, এসো না রাহুল, আমার সঙ্গে পুকুর পাড়ে ঘুরতে। কতদিন পথ চেয়ে আছি, কাউকে পাইনে। আমার নাম বলে ডাকলো। এ বাস্তবতা না দুঃস্বপ্ন? বালিশ মুঠো করে চোখ বন্ধ করে ফেললাম। প্রার্থনা করলাম সকাল হোক। প্রভাত হলো। বৃষ্টি না থামলেও আলো ফুটল। সেদিন দিদিমাকে বললাম না কিছু, কিন্তু জানালার নিচে দেখি ভিজে পায়ের ছাপ বারান্দা থেকে পুকুরের দিকে চলে গেছে। কলকাতার বন্ধু সুমনকে ফোন দিলাম। সুমন ট্যান্ট্রিক আচার্যের ছেলে, কিছুটা জানত। সে বলল আজ পূর্ণিমা, রাতে আবার আসবে। কালী পূজা করে মন জোর কর। আর ওর কোনো বস্তি নয়, স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি। তবে ঝুঁকিস নেবে কেন, চলে আয় শহরে। কিন্তু আমার গায়ে এক রকমের কৌতূহল, ভয়ের চেয়ে অনেক বেশি। ঠিক করলাম পুকুর পাড়ের রহস্যের মীমাংসা করব। রাত 9:30, পূর্ণ চাঁদ উঠেছে, মেঘ কেটেছে, পুকুরের জল অচল, বটগাছের ছায়া জলের উপর কাঁপছে। গিয়ে দাঁড়ালাম ঠিক সেই জায়গায় যেখানে কাল দেখা হয়েছিল, টর্চ আর ক্যামেরা হাতে। কিছু নেই, নিরিবিলি। হঠাৎ বাতাসের গতি পাল্টালো। ঘণ্টাখানেকের মধ্যে নিচু শব্দ পেলাম, যেন সুর করে হাহাকার। এবার দেখা গেল না, কিন্তু গলা এলো, ও রাহুল, ভয় পাস না কো, আমি তোর ক্ষতি করব না। তোকে শেষ কামনাটুকু বলে যাই। আমি সাহস করে বললাম, কি চাও তুমি? শব্দ আরো স্পষ্ট হলো, আমার বুকের ভেতর তরুণের দেওয়া একটি বালা আছে। ওই বালাটা উদ্ধার করে তার বাড়ির মন্দিরের জলতলে পুঁতে দে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাড়াতাড়ি বলো বালাটা কোথায়? পুকুরের মাঝখানে, যেখানে কলা পাতার ভেলা ভাসত, ওখানে আমি ডুবেছিলাম। ডান হাতে চুড়ি, শিবের মাথা চিহ্ন খোদাই আছে। শেষ শব্দটা বলেই গলা মিলিয়ে গেল। পূর্ণিমার রাতে পুকুরে ঝিচ্ছি ডাকছে। পাড়ে এসে থুরি ফেলে দিলাম। পরদিন সকালে গ্রামের কয়েকজন জেলে আর পুলিশকে জানালাম। তারা অবাক। খবর পেয়ে তরুণ বোসের পরিবারের এক বৃদ্ধা এসে বললেন, ওই বালাটা খুঁজলে আমি শনাক্ত করব। পুকুর পাম্প করে নামানো হলো 5 ফুট জল। কাদা সরাতে সরাতে হাড় উদ্ধার হলো। ডান হাতে সত্যির উপর বালা, জং ধরলেও মোটামুটি অটুট। শিবির মাথা খোদাই দেখা গেল। বৃদ্ধা কেঁদে ফেললেন। তিনি ছিলেন কামিনীর খুড়তুতো বোন। বালাটা তরুণের পারিবারিক মন্দিরের জলতলে পুঁতে দেওয়া হলো। শিব চতুর্দশীর দিন। সেদিনের পর আর কামিনীর পুকুর থেকে কান্না শোনা যায়নি। দিদিমা বললেন, ভালো করেছিস রে, পুণ্য হয়েছে। কলকাতা ফিরে এসেও মাঝে মাঝে সাদা শাড়ির নারী দেখি স্বপ্নে, কিন্তু সে কাঁদে না, হাসে, শুধু বলে, ধন্যবাদ রাহুল, তোমার মতো মানুষ যদি তেতই হতো, তবে অন্য কামিনীদের ভগবান মুখ দেখাতেন। বাস্তবের পৃথিবীতে ফিরে এসেও ওই শ্রাবণ রাতের আওয়াজ কানে বাজে। ভূত আছে কি নেই সে তর্ক বিজ্ঞানীরা করুন, কিন্তু যার 2 চোখে দেখেছে তার গায়ের জ্বর কয়েকদিন যায় না। আর আমি আজ পর্যন্ত কামিনীর পুকুরের ধার দিয়ে রাতে হাঁটতে পারি না। বর্ষার রাতে এখনো জেগে থাকি। পূর্ণিমার জ্যোৎস্নায় পুকুরের জলে কেউ যেন হাতছানি দেয়।